শুভ সকাল। মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান তারকা আড্ডা পাওয়ার্ড বাই জয়া ব্রাইডাল মেহেদিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নয়ন আহমেদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমার সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন চলচ্চিত্র অভিনেতা শিমুল খান। আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে সরাসরি কথা বলতে কল করুন 0248810183 অথবা আমাদের লাইভটি ফেসবুকের মাধ্যমে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/asiantv official। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই অতিথির কাছে। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার সাথে অনেকদিন পর একটা দেখা হয়ে গেল আমাদের, মানে একদম অল অফ আ সাডেন এরকম মানে ভালো লাগছে অনেকদিন পর দেখে। হ্যাঁ, আমিও আর কি সারপ্রাইজড খুবই। হ্যাঁ, আপনি বলছিলেন, আমি চিনতে পারি নাই। আচ্ছা ভাই, আমরা আরো কথা বলবো, অনেক আড্ডা দেব, তার আগে আমাদের হাইলাইটস একটু দেখে আসি। প্রিয় দর্শক, চলুন দেখে আসি এশিয়ান টেলিভিশনের পর্দায় কি কি থাকছে আমাদের আজকের আয়োজনে। এই আকাশটা ঝিনুকের বুকে সৃষ্টি হওয়া ভালোবাসা। বাংলা সিনেমা দেখবেন আজ বেলা 11টায়। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত বাংলা সিনেমা দেখবেন আজ দুপুর 2:10 আমাদের নিয়মিত আয়োজন নিটল টাটা টেবিলটাকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বেলাল হোসেন। 10টি নেতার ভিতরে একটি নেতা সে কে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিটল টাটা টেবিল টক দেখবেন আজ সন্ধ্যে 7টায়। ধারাবাহিক নাটক আস্থা পাগল দেখবেন আজ রাত 8:30 ও রাত 10টায়। ধারাবাহিক নাটক মহা ঝামেলা দেখবেন আজ রাত 9টায় ও রাত 10:30। ওয়াল্টন নিবেদিত ফোনোলাইভ মিউজিক্যাল অনুষ্ঠান এশিয়ান মিউজিক দেখবেন আজ রাত 11টায়। প্রিয় দর্শক, দেখছিলাম এশিয়ান টেলিভিশনের পর্দায় কি কি থাকবে আমাদের আজকের আয়োজনে। তো চলুন একদম কথা না বাড়িয়ে চলে যাই আমাদের শিমুল ভাইয়ের কাছে। ভাইয়া, একদম শুরু থেকে জানতে চাই যে র্যাম্প থেকে শুরু, র্যাম্প, তারপরে হচ্ছে এরকম নাটক করেছেন, তারপরে হচ্ছে ফিল্ম বড় পর্দা, তো একদম র্যাম্প থেকে শুরু, যখন একদম পিছনের কাহিনী জানতে চাই যে শুরুটা কিভাবে হয়েছিল। আমি আসলে তারও আগে আমি আসলে পেশাদার ক্রিকেটার ছিলাম। ওকে, পেশাদার ক্রিকেটার ছিলাম আমি। একদম সব পছন্দের কাজগুলো। আমি 2000 এবং 2001 দুইটা মৌসুম আমি ঢাকায় ফার্স্ট ডিভিশন ক্রিকেটে খেলতাম। আচ্ছা, খেলাঘর টিমের হয়ে। আচ্ছা, এই তেজকুড়ি পাড়াতে ওদের নিজস্ব ক্যাম্প ছিল। আচ্ছা, তো ওখানে আমি খেলতাম। খেলার পর আমি সাডেনলি আমি সবসময় ক্রিকেটারই হতে চেয়েছিলাম, কিন্তু সাডেনলি আমার একটা ফ্যামিলি প্রবলেমের কারণে আমি আর ক্রিকেটটা খেলতে পারিনি। আমি আচ্ছা, কন্টিনিউ করতে পারিনি। আমি খুবই কষ্ট পেয়েছিলাম, কারণ আমার জীবনের একমাত্র গোলই ছিল ন্যাশনাল টিমের ফার্স্ট বোলার হওয়া। সেই উপলক্ষেই আমি এগোচ্ছিলাম, কিন্তু আসলে কপালে হয়তো ছিল না আমার, এই জন্য আর হয়নি। ওটা কত বছর? এটা 2002 সালের কাহিনী। আচ্ছা আচ্ছা, 2002 সালে। তখন আমি আমি ম্যাট্রিক পাস করেছি আর কি। আচ্ছা, কত বছর কন্টিনিউ করতে পেরেছিলেন ক্রিকেট খেলা? 2002 পর্যন্ত। আমি যখন দেখলাম যে আমি আসলে ন্যাশনাল টিমে খেলতে পারবো না, আমার কোনো সম্ভাবনা নেই, সো আমি হয়তো আমি যদি প্রফেশনালি যদি খেলতেই না পারি জাতীয় পর্যায়ে, তাহলে আমার মনে হয় যে ক্রিকেট খেলাটা না খেলাই ভালো। কারণ তাতে কি হবে, আমার সময়টা নষ্ট হবে, আমার পড়াশোনাটা নষ্ট হবে, আমার লাইফটা স্পয়েল হয়ে যাবে। কারণ আমি দেখলাম যে খামাখা আঞ্চলিক পর্যায়ে, ওই জেলা পর্যায়ে খেলে লাভ নেই কোনো। খেললে ন্যাশনাল টিমের টার্গেটে খেলতে হবে, নাইলে দরকার নেই, নাইলে অন্য কোনো প্রফেশনে স্কিপ করে চলে যেতে হবে। দেন আমি ওই ডিসিশনটা নিয়ে নিলাম। যথেষ্ট ছোট বয়স, লাইফের বড় ডিসিশনও নিয়ে নিলাম, এবং আমি তখন থেকে টার্গেট নিলাম যে আমি আসলে ফ্যাশন ডিজাইনার হব। আচ্ছা, ফ্যাশন ডিজাইনার হব। সেই উপলক্ষে আমি আসলে যে সময় ক্রিকেট খেলাটা ছেড়ে দিলাম, তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার অলরেডি পার হয়ে গেছে আমার, কিন্তু আমার কোনো বই নাই, মানে আমি বই কেনাই হয় নাই। মানে ক্রিকেট খেলায় এতটা বেশি আমি ব্যস্ত ছিলাম যে আমার ফার্স্ট ইয়ার পার হয়ে গেছে ইন্টারের, আমার বই কেনা হয় নাই। তারপরে একবারে লাস্ট ইয়ারে আমি ইন্টারের যে লাস্ট ইয়ারে আমি 2 ইয়ারের বই একবারে কিনে তখন হচ্ছে পড়াশোনা করলাম। দেন ইন্টার পরীক্ষা দিলাম, পাস করে তারপরে আমি টার্গেট সেট করলাম যে আমি ফ্যাশন ডিজাইনার হব। দেন আমি ঢাকায় চলে আসলাম। ফ্যাশন ডিজাইনে পড়ার সময় আমার আসলে একটা সুযোগ হয়েছিল অ্যাসিস্ট্যান্ট ফ্যাশন ডিজাইনার হিসেবে একটা বড় একটা ইন্টারন্যাশনাল শোতে কাজ করার। শোটার নাম ছিল হচ্ছে দিয়া এশিয়ানা।
ওইটা হচ্ছে এশিয়ানা বোধহয় একটা, এশিয়ানা হচ্ছে এশিয়ার একটা ম্যাগাজিন, ফ্যাশন ম্যাগাজিন, ওদের সাথে বাংলাদেশের দেয়া নামে একটা কোম্পানির যৌথ একটা ফ্যাশন শো হয়েছিল অনেক বড়। সেই শোতে আমি অ্যাসিস্ট্যান্ট ফ্যাশন ডিজাইনার হিসেবে ছিলাম। তো এখানে আমার মডেলসদের সাথে, কোরিওগ্রাফারদের সাথে আমার ইন্ট্রোডিউস হয়, কাজ করার সুযোগ হয়। দেন আমি আমার স্যার, শামীম নামে একজন স্যার ছিল আমার ফ্যাশন ডিজাইনার, স্যার হচ্ছে ডিজাইনার। তো ওনাকে আমি বললাম যে স্যার আমার তো র্যাম্প মডেল হওয়ার খুব ইচ্ছা। তো উনি আমাকে বললো যে তাই, তাহলে চলো আজকে কোরিওগ্রাফার আছে শাওন আছে, শাওনের সাথে তোমাকে পরিচয় করে দিই। আমি জি স্যার প্লিজ আপনি একটু দেখেন। তারপরে স্যার আমাকে তাবাসসুম শাওন আপুর সাথে ওই শোতে পরিচয় করে দিল। তাবাসসুম শাওন আপু হচ্ছে ওই শোর কোরিওগ্রাফার ছিল এবং উনি হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য মানে ফর্মার ইন্টারন্যাশনাল মডেল, উনি মিস বাংলাদেশ ছিল। এবং উনি লন্ডন ফ্যাশন উইকে মাত্র 14 বছর বয়সে লন্ডন ফ্যাশন উইকে এসে মডেল হিসেবে কাজ করেছে। শাওন আপুর কাছে পরিচয় করা দেওয়ার পরে শাওন আপু আমার হাইট টাইট দেখে আমাকে সে বললো যে ইউ ক্যান জয়েন উইথ আস, আমাদের যে ট্রেনিং সেশন চলে ওইখানে তুমি জয়েন করো, 3 মাসের কোর্স। তারপর আমি ওনার কাছে ভর্তি হয়ে গেলাম, ওনার কাছে চলে গেলাম, ওনার কাছে ট্রেনিং নিলাম। মানে শাওন আপু আমাকে, আমি তো আসলে বেসিক্যালি অনেক দরিদ্র ঘরের একটা ছেলে ছিলাম। আসলে ভাই একটু থামিয়ে দিচ্ছি যে আপনার এই গল্প আমরা শুনবো, কিন্তু একটা ছোট বিরতি নিয়ে। শিওর। দর্শক নিচে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না। দর্শক বিরতির পর স্বাগত জানাচ্ছি এশিয়ান তারকা আড্ডায়। সাথে আছি আমি নয়ন আহমেদ এবং আমার সাথে উপস্থিত আছেন চলচ্চিত্র অভিনেতা শিমুল খান। তো চলুন কথা বলি শিমুল ভাইয়ের সাথে। ভাইয়া আপনার ওই যে র্যাম্পে আসা, ক্রিকেট, এসব নিয়ে একটু কথা বলুন। তারপরে আমি র্যাম্পে ট্রেনিং শেষ করে আমি তাবাসসুম শাওন আপু আমাকে প্রচুর হেল্প করেছিল, প্রচুর হেল্প করেন। আমার আসলে র্যাম্প মডেল হওয়ার অর্থনৈতিক স্বাবলম্বিতা সেই সময় ছিল না আসলে, কিন্তু ওনার হেল্প ছাড়া আসলে এখানে সম্ভবই ছিল না। দেন আমি ইন্ট্রোডিউস হলাম, কাজ করলাম, বড় বড় শোতে কাজ করেছি, প্রচুর ব্র্যান্ডসের কাজ করেছি। তারপরে একটা টাইম আমার আর ওটা ভালো লাগলো না, আমি টিভি নাটকে অ্যাক্টিং শুরু করলাম। টিভি নাটকে অ্যাক্টিং করতে করতে বছর 2 অ্যাক্টিং করার পর হঠাৎ করে 2012-তে দেহরক্ষী ছবির অফার আসলো। দেহরক্ষী ফার্স্ট ছবি আমার ইফতিখার চৌধুরীর ডিরেকশনে ছিল, খুবই সুপারহিট হয়েছিল ছবিটা। 2013 এপ্রিলে 14 এপ্রিলে রিলিজ হয়েছিল। তারপরে আর আসলে পিছনে ফিরে তাকাতে হয়নি, একের পর এক সিনেমা করছি। বাহ। আচ্ছা ভাই, যেহেতু বলছিলেন যে ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল আর আমাদের ওয়ার্ল্ড কাপ চলছে, তো একটু জানতে চাই যে ওয়ার্ল্ড কাপ নিয়ে আপনার মতামত কি, অথবা আমাদের টিমের ল্যাকিংসগুলো কোথায় ছিল, একটু আপনার মতামত জানতে চাচ্ছি। আসলে এখন বাংলাদেশ টিম অলরেডি বিশ্বকাপ থেকে আর কি আউটই হয়ে গেছে। আসলে এটা খুবই দুঃখজনক ছিল। এবার আমাদের টিমটা আসলে আমার দেখা বাংলাদেশের সর্বকালের সেরা টিম ছিল। বাট আমাদের বেসিক সাইডটা হচ্ছে আমাদের বোলিং সাইডটার উইকনেসের কারণে আসলে আমরা বিশ্বকাপে আমাদের সেমিফাইনালে যাওয়ার খুবই সম্ভাবনা ছিল। এমনকি আমরা ফাইনালেও যেতে পারতাম, কাপ নিতে পারতাম কিনা সেটা পরের বিষয়, কিন্তু আসলে ফাইনালে যাওয়ার অ্যাবিলিটি অ্যাটলিস্ট এই টিমের ছিল আমি মনে করি। বিকজ অফ আমাদের ব্যাটিং লাইন খুবই স্ট্রং ছিল, এবার খুবই স্ট্রং ব্যাটিং লাইন। শুধুমাত্র আমাদের বোলিংয়ে মাশরাফি সাহেব, ওনার যে নর্মাল যে পারফরমেন্স, উনি ওটা এবার সামহাও মানে পেরে ওঠেনি। এখন এটার জন্য ওনাকে আমি দোষ দিব না, এটা একটা খেলোয়াড়ের বা একটা যে কোনো মানুষের অফ ফর্ম বা ব্যাট প্যাচ যেতেই পারে, সেটার জন্য তাকে দোষ দেওয়ার কিছু নাই। এটা আসলে আমাদের দুর্ভাগ্য যে মাশরাফি সাহেব তার বলার যে ধার, সেই ধারটা আবার এই বিশ্বকাপে আসলে খাটেনি। ইভেন মুস্তাফিজ উইকেট অনেক পেয়েছে, কিন্তু মুস্তাফিজ তার যে রিয়েল ট্যালেন্ট, তার যে কারিশমা, সেটাও আসলে ওইভাবে দেখাতে পারেনি। এইটা একটা ল্যাকিংস। আর আমাদের বোলিং, ওই যে আপনার বোলিং আসলে সাকিব আল হাসান নির্ভর স্পিন বোলিং লাইন আমাদের আসলে আগেকার আমাদের ফিল হয়েছে যে আমাদের আব্দুর রাজ্জাক কিংবা মোহাম্মদ রফিকের মতন কার্যকরী যে কোনো একজন বলার যদি থাকতো সাকিব আল হাসানকে মানে সাথে সাপোর্ট দেওয়ার জন্য, তাহলে আমাদের আরো সুবিধা হতো। আর যদি মাশরাফি সাহেবের বলটা ঠিকমতো কাজ করতো, আসলে 380-র মতো যদি রান করা সম্ভব হয় বাংলাদেশের পক্ষে, তাহলে এটা তো ডেফিনেটলি না অনেক বিগেস্ট অ্যাচিভমেন্ট। তো এই জায়গায় যদি আমরা দেখা যায় যে 200, 250 বা 300 করতে না পারি, তো এই জিনিসটা আসলে দুঃখ লাগে। আমরা তো মোস্ট অফ দ্য ম্যাচেই আমরা ভালো খেলেছি, শুধু পাকিস্তানের সাথে ম্যাচটা খুবই বাজে খেলা হয়েছে, খুবই বাজে খেলা হয়েছে। আমি বলবো যে আমাদের ব্যাটিংয়ে আমরা মোস্ট অফ দ্য টার্গেটই আমাদের পূরণ হয়েছে, কিন্তু আসলে একজনই সাকিব নির্ভর হয়েছে, সাকিব আল হাসান।
কিন্তু সাকিব আল হাসানকে সাপোর্ট দেওয়ার মতো, পারফেক্টলি সাপোর্ট দেওয়ার মতন কেউ হয়তো ওইভাবে পারফর্ম করতে পারেনি। আবার টুকটাক সবাই ভালো খেলেছে, কিন্তু মূল ল্যাকিংস ছিল আমার যেটা মনে হয় যে আমরা 2-3টা ম্যাচে আমরা জেতার প্রচণ্ড সম্ভাবনা ছিল, কিন্তু আমরা শুধুমাত্র ওপেনিং জুটির জন্য আমরা পারিনি। বিশেষ করে আমি বলবো যে এই মানে মারাত্মক ভালো একটা প্লেয়ার হচ্ছে তামিম ইকবাল। সে সবসময় ভালো খেলে এবং তার বলের চেয়ে রান অনেক বেশি থাকে, কিন্তু আনসার্টেনলি এবার বিশ্বকাপে সাকিব আল হাসান আমাদের তামিম ইকবাল কোনো পারফর্মই করতে পারেনি। এটাকে কোনো পারফরমেন্স বলাই যায় না, কোনোভাবেই না। সে প্রতিটা ম্যাচে সে বলগুলো নষ্ট করেছে এবং দলের প্রয়োজন অনুযায়ী সে খেলতে পারেনি, উল্টা দলকে সে বিপদে ফেলে আউট হয়ে চলে গেছে। ভাই আমরা ক্রিকেট নিয়ে জানলাম, আমরা আপনার চলচ্চিত্র লাইফ নিয়ে জানবো, আপনার সামনের ব্যস্ততা কাজ নিয়ে জানবো, কিন্তু ছোট্ট আরেকটি বিরতি নিয়ে আসি। দর্শক নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতি, কোথাও যাবেন না, ফিরছে এক্ষুনি। প্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি এশিয়ান তারকা আড্ডায়। কথা হচ্ছিল শিমুল ভাইয়ের সাথে, ওনার ক্রিকেট লাইফ, ওনার ব্যক্তিগত লাইফ এবং ওনার অভিনয় নিয়ে। চলুন কথা বলি ওনার সাথে। শিমুল ভাই, অনেক কিছু শুনে ফেললাম, র্যাম, ক্রিকেট, দেন নাটক। একটু যেহেতু এখন মুভি নিয়ে বিজি আছেন, একটু মুভি নিয়ে জানতে চাচ্ছি যে মানব নামে একটা আপনার মুভি আসছে, তো এটা সম্পর্কে একটু জানতে চাই যে ডিরেকশনে কে আছেন, কি টাইপের কাহিনী। মানব ডিরেকশন দিচ্ছেন জুয়েল রানা। জুয়েল রানা হচ্ছে আগে একজন, ও বেসিক্যালি একজন ভালো এডিটর। আচ্ছা। ও বর্তমানে বিবিসিতে এডিটর হিসেবে কর্মরত আছে। আচ্ছা। ও খুবই ট্যালেন্ট একটা ছেলে এবং ছবিটার 70% শুটিং শেষ হয়েছে, বাকি শুটিং খুব শীঘ্রই করে আমরা যত দ্রুত পারি ছবিটা রিলিজ দেব। এটা একটা বেসিক্যালি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। আচ্ছা, কে কে আছেন? আর এটা আমি আছি, ক্যামেলিয়া রাঙ্গা আছে, আর এখন আমি ইন্ডিয়া থেকে একজন বড় আর্টিস্ট আসবে। নাম জানতে পারবো না, সিক্রেট না, সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে, আমরা ওয়েট করছি। আর এমনিতে ব্যস্ত চলছে কি নিয়ে এই মানব সিনেমা? এই যে মানব গত সপ্তাহে রিলিজ হয়েছে, সাইদ চন্দন পরিচালিত আব্বাস ছবিটা এখন পর্যন্ত আমি শুনছি যে সুপার হিটের পথে আর কি। খুবই মানে দর্শক সমাগম প্রচুর এই বিশ্বকাপের মধ্যে। হ্যাঁ, এসেছিল সূচনা আপু, এসেছিল, তারপর নীরব ভাই এসেছিলেন, ওনারাও বলছিলেন। আর সামনে আসছে আমার ছিটমহল ছবিটা আসছে সামনে। ছিটমহল একটু অফ ট্র্যাকের সিনেমা, একটু জানতে চাই। হ্যাঁ, আমার কাছে নামটা শুনে একটু অফ ট্র্যাক মনে হচ্ছে। এটা কি বেস কাহিনী? বাংলাদেশ ভারতের যে একসময় এটাকে অমীমাংসিত বলা হতো, এখন তো মীমাংসিত হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর চেষ্টায়। দীর্ঘ 65 বছরের একটা মানে কালো অধ্যায় আর কি সমাপ্তি ঘটেছে এটার মাধ্যমে। যে ছিটমহল এমন একটা জায়গা ছিল যে ওরা না ভারতের না বাংলাদেশের, এবং ওদের লাইফস্টাইল এমন ছিল যে ওরা ওখানে কেউ যদি অসুস্থ হতো ওদেরকে হাসপাতালে নিত না, ট্রিটমেন্ট ছিল না কোনো, কারণ ওরা বাংলাদেশের নাগরিকও না, ভারতের নাগরিকও না, এবং ওদের কোনো স্কুল কলেজে পড়তে পারতো না। ওরা যদি সামহাও কেউ স্কুল কলেজে পড়তে হতো তাহলে আরেকজনকে বাংলাদেশের কাউকে বাবা বানায়, আপনার গার্ডিয়ান বানিয়ে তারপরে ভর্তি করতে হতো। আচ্ছা, খুবই মানবেতর জীবন ছিল। এবং ছিটমহল একটা বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে থেকেও তারা আসলে বেসিক্যালি একদম দেশ থেকে বিচ্ছিন্ন, মানে ভারতেরও না বাংলাদেশেরও না, এমন মানে দুই দেশের মাঝখানে। পরে তো এটা সমাধান করে দিয়েছেন, এখন তো আর ছিটমহল বলতে কিছু নেই এখন আর। তো এই ট্র্যাকে একটা দেখতে পাবো। হ্যাঁ, এই ছবিটা আসবে খুব শীঘ্রই। কবে রিলিজ পেতে পারে? এটা আগামী মাসে সম্ভবত রিলিজ হবে। এটা শুটিং তো শেষ? হ্যাঁ, অনেক আগেই শেষ। এটা ইন্ডিয়ার পোস্ট প্রোডাকশনে ছিল, ইন্ডিয়াতে পোস্ট প্রোডাকশনে একটু লেট হয়েছে, কারণ পোস্ট প্রোডাকশনটা আসলে একটু লেট হবে, টাইম তো লাগবেই। হ্যাঁ, এখানে কে কে ছিলেন এবং ডিরেকশন? ওইখানে ছিল আমার ওয়াইফের চরিত্র করেছে মৌসুমী হামিদ, আর আমার বোনের চরিত্র করেছে জান্নাতুল ফেরদৌস পিয়া। তারপরে ডন ভাই ছিল খলনায়ক হিসেবে, তারপরে উজ্জ্বল কবির হিমু ভাই ছিল, মিরাকেলের সজল ছিল, ভালো ভালো আর্টিস্ট আছে সবাই। আচ্ছা ভাই, যে খলনায়কের কথাটা তুললেন, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি যখন ইন্ডাস্ট্রিতে আসেন এরপরে যে খলনায়কের একটা ট্যাগ আপনার মোটামুটি লেগে গেছিল, আপনি যেটা হয়তোবা আপনি চাচ্ছিলেন না, বাট তারপর দেখা যায় অভিনেতা তো অভিনেতাই, এখন সেটা যে কাজই করুক, সেটা অভিনয় শিল্পে অভিনয় করতে সে অভিনয় করবে, কিন্তু এই জিনিসটা নিয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম যে খলনায়ক ট্যাগটা কেন? খলনায়ক আসলে আমি শুরু করেছি তো আসলে ভিলেন ক্যারেক্টার দিয়ে দেহরক্ষী ছবিতে, তারপরে তো টানা ভিলেন ক্যারেক্টারই আসলে বেশি করা হয়েছে। এখন পর্যন্ত আমার 30টা ছবি রিলিজ হয়েছে, তারপরে তো মোটামুটি 25টাই তো ভিলেন ক্যারেক্টারই করেছি। আর কিছু ডিফারেন্ট টাইপের ছবি করেছি, সেগুলো আসছে সামনে এবং কয়েকটা পজিটিভ রোলে রিলিজ হয়েছে, কিন্তু আমার বেসিক টার্গেট তো আসলে অভিনেতাই হওয়া। আর অভিনেতা তো সে অভিনেতাই, সে খলনায়ক বা নায়ক
অভিনেত্রী Exactly. যাই হোক। এক জায়গায় আমি একজনের কাছ থেকে শুনেছিলাম যে বুড়িমাসের কাছে, যে উনি বলছিলেন যে খলনায়ক যে ব্যাপারটা ভিলেনের মধ্যে হচ্ছে অভিনয় দেখানোর জায়গাটা অনেক বেশি থাকে, বিকজ হিরো ওনার কথাটা এরকম ছিল যে হিরোর কাজ করতে গেলে দেখা যায় যে হিরো তো একরকমই হয়, ভালো হবে বা এরকম, যেটাই রোমান্টিক হবে, কিন্তু ভিলেনের মধ্যে অনেক কিছু করার ওই ব্যাপারটা থাকে যে পার্ট পার্ট ভেঙে ভেঙে উনি আমাকে বলছিলেন যে আমি চাইলে তোমাকে মারতে হলে মারার জন্য অনেক ওয়ে আছে, একটা ওয়ে না যে গলা টিপে মেরে ফেললাম তোমাকে, উনি আমাকে বলছিল ছুরি দিয়ে কোপায় কোপায় মারলাম। তো উনি বলল যে এখানে অ্যাক্টিং দেখানোর অনেক যে জায়গা পয়েন্টটা নাকি। উনি কথা বলেছেন সেটা হচ্ছে একটা ছবিতে আসলেই নেগেটিভ রোল করা কঠিন, মানে একটা পজিটিভ রোলের থেকে নেগেটিভ রোলে অভিনয় করা অনেক বেশি কঠিন কাজ, কারণ নেগেটিভ রোলের দিকে দর্শকের দৃষ্টিপাতটা বেশি থাকে, এবং আপনি দেখবেন যে একটা ছবিতে ভিলেন উইক হলে কিন্তু সেই ছবি কখনো দাঁড়াতে পারে না। মানে নর্মাল যে আমরা টিপিক্যাল ছবির কথা বলবো, আসলে তো যার যেগুলো নিরীক্ষাধর্মী ছবি বা অল্টারনেটিভ সিনেমা, সেইগুলো তো আসলে ভিলেন হিরো বলতে কোনো কথা নেই, ওখানে সবাই ক্যারেক্টার ওয়াইজ অ্যাক্টিং করে। কিন্তু মূল কমার্শিয়াল ছবিতে কিন্তু দেখবেন যে ভিলেন, হিরো, হিরোইন এই তিনটা শব্দই কিন্তু প্রচলিত এইখানে। হ্যাঁ, সো ওইখানে আপনার এই ভিলেনের দিকে খুবই সবার দৃষ্টিপাত থাকে, এবং ভিলেন কতটুকু ভালো অভিনয় করছে, ও পর্দায় কতটুকু গেম খেলতে পারছে, সেই গেম এবং ভালো অভিনয়ের উপরে কিন্তু সিনেমার যে মজাটা, রসায়নটা, হিরো ভিলেনের যে রসায়ন, এই রসায়ন কিন্তু হিরো হিরোইনের রসায়নের থেকে অনেক কঠিন রসায়ন। এইটা যারা রিচ করতে পারে, যে ছবিটা রিচ করতে পারে, সেই ছবিটা দর্শকদের কাছে অনেক বেশি এন্টারটেইনিং হয় আই থিংক। ভাই, আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এশিয়ান তারকা আড্ডাকে সময় দেওয়ার জন্য। আপনার ভক্ত এবং আমাদের এশিয়ান টেলিভিশনের পক্ষে যদি কিছু বলার থাকে। বলার আসলে কি বলবো, আমাদের বাংলাদেশের সিনেমা তো আসলে আমরা একটা রিঅ্যারেঞ্জের মতন একটা টাইমে যাচ্ছে, ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে। তো আমরা আমাদের সিনেমার কোয়ালিটি এখন আগের থেকে অনেক বেটার হয়েছে, কিন্তু আমাদের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যটা হচ্ছে আমাদের সিনেমা হলের যে আধুনিকায়ন, মানে আমাদের 300-400 সিনেপ্লেক্স টাইপের সিনেমা হল দরকার। সেটা নিয়ে আমাদের কর্তৃপক্ষরা সরকারের সাথে রেগুলার বসছেন, সরকারও আশ্বাস দিচ্ছেন। আসলে আমাদের এই জিনিসটা যত দ্রুত সম্ভব সেটা আমাদের মানে পসিবল করা উচিত, এবং এটা না হলে আসলে সিনেমা সামনের দিকে এগোচ্ছে না, এবং ভালো ভালো দর্শক যারা নতুন সিনেমা দেখতে চায় এরা আসলে হলে আসতে ইন্টারেস্টেড না। সো এই হলগুলো হলেই কিন্তু তারা চলে আসবে হলে, এবং আবার আমাদের ছবি কিন্তু আগের মতো জমে যাবে, এবং আমরা ইন্টারন্যাশনালি এখন আমাদের ছবি অলরেডি ইউরোপে যাচ্ছে। সো আমরা ওই জায়গাটা যেতে চাই। সো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, বাংলা সিনেমার পাশে থাকুন, বাংলা সিনেমাকে এস্টাবলিশ হওয়ার জন্য একটু সুযোগ দেন, সময় দেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আন্তর্জাতিক মানের সিনেমা উপহার দিতে পারবো। সবাই ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হয়ে যাবে কালকে নতুন কোনো প্রিয় মুখকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং এশিয়ানের সাথে থাকুন। শুভ সকাল।